আমাদের আলোচনা হচ্ছে সন্ধি। সন্ধির মধ্যে আমরা পূর্বে অনেকগুলোই আলোচনা করেছি, এখন আমাদের বাকি আছে স্বরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি বিষয়টা কি? স্বরসন্ধি বিষয়টা মাথায় রাখবা, যে সন্ধি স্বরের সাথে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যদি যুক্ত হয় তাদেরকে কি বলবে? স্বরসন্ধি। তাহলে এখন যদি প্রশ্ন করি স্বরসন্ধির বৈশিষ্ট্য কয়টি? একটি। এই একটি তো বৈশিষ্ট্য, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। স্বরসন্ধির বৈশিষ্ট্য কয়টি? একটি। অর্থাৎ মানে আমরা জানি যে এই দেখো ব্যঞ্জন বর্ণ মোট কয়টা আছে? 39টা ব্যঞ্জন বর্ণ আছে। এই 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর স্বরবর্ণ কয়টি? 11টি। তাই মোট বর্ণ হয় কয়টি? 50টি মোট বর্ণ হয়, আর বর্ণমালা হচ্ছে একটি। এটা তো আমরা পড়েছি। এখন স্বরসন্ধির সাথে স্বরসন্ধি অর্থাৎ যে কোনো একটা শব্দ, ওই শব্দ যদি আমরা ব্যাখ্যা করতে যাই বা আমরা সন্ধি বিচ্ছেদ করতে যাই, তাহলে কি হয়? দুই পাশে স্বরবর্ণ থাকবে। মানে এখন স্বরবর্ণটা হয় এই যে ব্যঞ্জন বর্ণ, যে 39টা ব্যঞ্জন বর্ণ আছে না, এই 39টা ব্যঞ্জনের মধ্যে 36টা ব্যঞ্জনের সাথে কিন্তু স্বর অ যুক্ত আছে। কি আছে? স্বর অ যুক্ত আছে। এখন আমরা যে কোনো একটা শব্দ যদি বলি, আমরা যদি এখন যে কোনো শব্দ বললাম, আমরা যদি বলতাম এই যে নরাদম শব্দটা যদি বলি, নরাদম শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? নর প্লাস অদম। আমরা বললাম নর যোগ অদম। তাহলে এই পাশে এই সন্ধির বৈশিষ্ট্য কি হয়েছে? দেখো স্বরসন্ধি তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি? আচ্ছা, এই নর প্লাস অদম এটা কি স্বরসন্ধির বৈশিষ্ট্যের সাথে মিলেছে? না। কেন মিলেনি? এই যে রয়ের সাথে কোনো বর্ণের সাথে কিছু নেই, মানে কি আছে? তাহলে এর পাশেও স্বর, আবার এর পাশেও স্বর, তাহলে মিলছে না? বসন্ত দিলে, আচ্ছা বসন্ত একটু নিয়মটা একটু দেখাই দিই। তাহলে এখানে মিলছে ভাই, বুঝতে পারছো? বুঝতে পারবে। এখানে বললাম এই নরাদম একটা মূল শব্দ, এই শব্দকে সন্ধি বিচ্ছেদ করলে হয় নর যোগ অদম। এখন এই নর শব্দের এখানে কিভাবে আমরা বুঝবো যে এটা স্বরসন্ধির মধ্যে পড়েছে, তাই না? স্বরসন্ধির বৈশিষ্ট্যই একটা, সেটার বৈশিষ্ট্যের মধ্যে কি হবে? যখন আমরা সন্ধি বিচ্ছেদ করবো দুই পাশেই স্বরবর্ণ থাকে, দুই পাশে কি হবে? স্বরবর্ণ থাকবে। অর্থাৎ যোগের পূর্বেও স্বরবর্ণ থাকবে, যোগের পরেও হচ্ছে স্বরবর্ণ থাকবে, তাহলে সেটা হচ্ছে স্বরসন্ধির মধ্যে অন্তর্ভুক্ত। এই নর আমরা জানি কোন বর্ণের সাথে কোনো কিছু নেই, মানে কি আছে? অ আছে। তাহলে অটা কোন স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ, তাই এখানে একটা স্বর, আর এই পাশে অ তো দেখাই যাচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর আরেকটা মাথায় রাখবা, এই নর শব্দের শেষে যদি এরকম একটা বিশাল করে দাগ দেওয়া থাকতো, এই দাগ চিহ্নকে বলা হয় হস বা হসন্ত। এই হসন্ত থাকলে মানে এই শব্দে আর অ থাকে না, তখন শুধু র হয়ে যায়, বুঝতে পেরেছো? তখন আর এই স্বরসন্ধির মধ্যে হবে না, তখন ব্যঞ্জন সন্ধির বৈশিষ্ট্যের মধ্যে হয়ে যাবে, তখন ব্যঞ্জন সন্ধি, বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদের এক নম্বরে আমরা এখন আলোচনা করলাম। আবার সুন্দর করে চলো, খাতা তুলতে হবে। সন্ধি মানে কত বড় হয়ে যায়, এই কারণটা ইয়ে দেয় না, এটার সাথে আরেকটা বলি, এটা না ওটা দেয় না, ওটাই না, ওটা ভালো। আচ্ছা, বলে একটা থাকলো, দুইটাতে কালার থাকতে হবে, কালার লাগে, পিঙ্ক কালার আর পিঙ্ক কালার বুঝলেন? পিঙ্ক কালার, আমি পিঙ্ক কালারই দিয়ে দিলাম, গোলাপি গোলাপি, পিঙ্ক কালার পিঙ্ক কালার। এটা হচ্ছে সন্ধি, আসলে এটাই রংটাই চিনি না। তাহলে দেখো এই সন্ধি আমাদের আজকে আলোচনা করবো কি? এক নম্বর হচ্ছে স্বরসন্ধি। স্বরসন্ধি, তাহলে স্বরসন্ধি কি? সন্ধি মানে কি? আমরা জানি সন্ধি মানে হচ্ছে মিলন। কিসের মিলন? এটা ধ্বনির মিলন। তাহলে ধ্বনির মিলন যে করবে সেটাই হচ্ছে সন্ধি। তাহলে এই স্বরসন্ধি আজকে আমাদের আলোচনার বিষয়। এই সন্ধির স্বরসন্ধির একটা মাত্র বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কি? যখন সন্ধির সাথে আমরা বলতে যাবো তখন এই একটা বৈশিষ্ট্য মেনে চলবে স্বরসন্ধি। একটা
স্বর প্লাস স্বরের সাথে যেটা যুক্ত হবে সেটাই হচ্ছে স্বরসন্ধি। ফর এক্সাম্পল আমরা যদি বলি, যেমন যে কোনো শব্দ আমরা যদি বলি হচ্ছে রূপালী, এই রূপালী শব্দকে যদি আমরা একটা মূল শব্দ না, এই রূপালী শব্দকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? রূপ প্লাস হচ্ছে আদি। তাহলে এই রূপালী শব্দটা এই রূপ প্লাস আদি এটা কি স্বরসন্ধির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে? কিভাবে হয়েছে? ও আছে আর ওখানে যেটা হচ্ছে। তারপর আমরা বললাম হিমালয়, হিম যোগ আলয়, ওখানে যে হিম যদি এই হিম শব্দটাকে এই যে এরকম করে দেয় তখন কিন্তু এই আর চিহ্নটা দিয়ে দিলে কিন্তু এটা ক থাকে না। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো যে এই সন্ধি বিচ্ছেদের স্বরসন্ধির বৈশিষ্ট্য হবে স্বরের সাথে স্বর, অর্থাৎ দুই পাশে স্বর থাকবে, তখন সেটা কি হবে? স্বরসন্ধির বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বুঝতে পেরেছো কি? স্বরের সাথে স্বর হলে সেটা হবে স্বরসন্ধির উদাহরণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি খাতা বের করে ফেলবো। তাহলে আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করতেছি, স্বরের সাথে স্বর। তাহলে তোমার তো আজকে এত বাংলা তো দরকার নেই, যদি বাংলা থাকতে পারো আচ্ছা, তাহলে যে শনিবার যতটুকু তোমার পড়া হবে অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ দুটোই তো তোমার, ওই দুটো আমি লিখে দেবে না মনে তোমার। হ্যাঁ, মানে দুটো কি সব কম্বাইনই থাকবে কিন্তু তোমার শুধু দুটো সাবজেক্ট হবে। তাহলে দেখো এখন এইটা গেল, তাহলে এখান থেকে আমরা এখন কিছু নিয়মের মধ্যে আসবো। আমাদের পরীক্ষার হলে যেটুকু পাঠ্য হবে ততটুকু পড়লেই আমাদের আছে, তাই না? এখন আমরা নিয়মের মধ্যে আসবো। এই স্বরসন্ধি অনেকগুলো আছে। তাহলে এখন আমরা বললাম নরাদম, আমরা বললাম হিমালয়, আমরা বললাম হিমাচল, আমরা যদি বলি রবীন্দ্র, আমরা যদি বলি নরেন্দ্র, আমরা যদি বলি গোবিন্দ, মানে অনেকগুলো হয়, বুঝছো? এগুলো ধরো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। রবি যোগিন্দ্র, রবি ঋষিকার আর কি এই রবীন্দ্র শব্দ, এই শব্দ যদি আমরা ইয়ে করি রবি প্লাস হচ্ছে ইন্দ্র, এই যে ঋষিকার আছে না, ঋষিকার তাহলে কি এটা কি বুঝতে পেরেছেন? দুই পাশে স্বর আছে না, দুই পাশে হচ্ছে স্বর আছে। আরে ওই এত বড় যাবে না তো, মনে মনে এই পাশে না কোন দিকে না, ওরা করে দিতে বুঝতে পারে রবি প্লাস ইন্দ্র, রবীন্দ্র, বুঝতে পেরেছেন? তাহলে এটা গেল হচ্ছে স্বরসন্ধির বৈশিষ্ট্য। এখন আমরা কিছু নিয়মের মধ্যে আসবো। নিয়মের মধ্যে বলতে কি, এক নাম্বার স্ট্রাকচার বা শর্টকাট ইয়ে রাখবো। এক নাম্বার লিখবো হচ্ছে কোন শব্দের শেষে যদি দেখো অয় আছে, কি আছে? অয় আছে। দেখো কোন শব্দের শেষে যদি অয় থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় ওই শব্দের প্রথম বর্ণের সাথে অয় থাকলে একার করে নিবা। কি করে নিবা? একার থাকে নিবা। এ থাকলে কোন শব্দের শেষে যদি অয় থাকে তাহলে এক নম্বর সূত্র স্ট্রাকচার, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদের, কিন্তু মানে আমরা জানি অয় থাকলে এ হবে। ফর এক্সাম্পল আমরা দেখো একটা শব্দ বললাম, আমি তোমাকে শব্দ বললাম নয়ন, নয়ন, এই যে দেখো তো শব্দের শুরুতে অয় আসছে না অটোমেটিক, নয়, এদিকে লক্ষ্য করো সবাই। আমরা বলছি কোন শব্দের শুরুতে যদি অয় উচ্চারণ হয়, আমরা কোন বর্ণের সাথে কোনো কিছু নেই মানে কি অ আছে না, আর এই অয় তাহলে কি অয় হচ্ছে না, নয় হচ্ছে কি হচ্ছে। তাহলে এখন এই নয়ন শব্দের তাহলে অয় আছে, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ কি করব? এই শব্দের প্রথম শব্দের সাথে এই তাহলে কি করা লাগবে? এই একটা দিয়ে দেব, তাহলে হবে কি নে যোগ বুঝতে পেরেছেন? তাহলে দেখো কোন শব্দের শুরুতে যদি এ থাকে তাহলে শর্টকাট হিসাবে এ কার দিয়ে দেব, এ কার, নয়ন, নে যোগ নয়ন। তাহলে ঠিক সেইভাবে আমরা ফর এক্সাম্পল হিসাবে যদি বলি চয়ন, তাহলে কি হবে? চে যোগ শুরুতে অয় থাকতে হয়, হ্যাঁ অয় যদি উচ্চারণ হয় না, শব্দের শেষে বলছি শুরুতে হবে, শেষে বলছি
মানে উচ্চারণের সময় হচ্ছে শেষ শুরুতে থাকে, কারণ শুরুতে, কারণ তোমরা তো শেষে ধরতে পারবে না, শুরুতে লিখে দাও, তাহলে ধরতে সুবিধা হবে। শেষেও হয় কিন্তু শেষেরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় না, শুরুতেরটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়, প্রথমেরটা। বুঝতে পারছো? তাহলে এই চয়ন শব্দ তাহলে কি হবে? চেজকন। বুঝতে পেরেছেন? চয়ন। আচ্ছা, নয়ন, চয়ন, তারপর আমরা যদি বলি হচ্ছে গয়ন, এরকম গয়ন, তাহলে গেজ। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হলো? এক নম্বর শর্টকাট আসলো। এক নম্বরে কোনো শব্দের শুরুতে যদি অয় থাকে তাহলে কি হবে? সেটা এই কার হয়ে যাবে। এখন তাহলে তোমাদের যদি আরেকটা যদি বলি, দেখি এটা পারো কিনা, বলো তো অয়ন, এটা আমাকে একটু করে দেখো তো। অয়ন, অয়ন, এই অয়ন শব্দটা কি করবা? অয়ন বলো তো দেখি। আচ্ছা, বুঝতে পেরেছো কি? এটাই রাইট, কারণ অয় আছে, ওই অয়ের পরিবর্তে এ, কারণ এটা হতো মানে কারটা হতো যদি কোনো বর্ণ থাকতো, তাই না? তাই নাই, এখানে এই এর পরিবর্তে শুধু এ হবে, আর এই যে অয়টা এখানে অয় প্লাস ন, এ প্লাস ন, তাহলে স্বয়ং, হ্যাঁ সে যখন এইরকম স্বয়ংটা হতো সে যখন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে অয় থাকলে একার লিখবা হচ্ছে, অয় থাকলে কি হবে? একার হবে। এক নম্বর সূত্র আমরা শিখে ফেলছি, যদি অয় থাকে তাহলে কি হবে? সেটা একার হবে। বুঝতে পেরেছো? দুই নম্বরে আমরা স্ট্রাকচারে আসছি, যদি আয় থাকে, আয় ওখানে শুধু অয় ছিল, এখানে যদি শব্দের শুরুতে, হ্যাঁ শুরুতেই, সবগুলো শুরুতেই লেখো, কোন শব্দের শুরুতে যদি আয় থাকে তাহলে হবে ঐকার হবে, ঐকার। আয় থাকলে হবে ঐকার, আয় থাকলে কি হবে? ঐকার। আয় থাকলে হবে ঐকার। যেমন আমরা যদি বলতাম, এখানে বলতাম গায়ক, গায়ক শব্দে কি আয় আছে? আয় আসতেছে না? আয়, তাহলে এখানে কি হবে বলতো? ওই যোগ কি হবে? বুঝতে পেরেছেন? গায়ক। আমি যদি এখন বলতাম নায়ক, তাহলে কি হবে? নৈযোগ নায়ক। ক্লিয়ার? গায়ক, নায়ক। আবার যদি ধরো এটা শব্দ হয় না, আমরা বোঝার সুবিধার্থে আমরা বললাম সায়ক, তাহলে কি হবে? চৈযোগ। বুঝছো? এরকম মানে চালক কি আর হলো? মানে যেগুলো ইয়ে আসে না সেইগুলো শব্দই দিয়ে দাও। তাহলে এটা গেল হচ্ছে আয় যদি থাকে, তাহলে নায়ক, গায়ক, চায়ক এগুলো যদি হচ্ছে তাহলে তারা হবে ঐকার হিসাবে। বুঝছো? এখন হচ্ছে 3 নাম্বার লেখো, যদি কোনো শব্দের শুরুতে অ থাকে, কি থাকবে? অ। 3 নাম্বার লেখো, কোনো শব্দের শুরুতে যদি অ উচ্চারিত হয়, অ, এই অ যদি উচ্চারিত হয় তাহলে লিখবা হচ্ছে ওকার। অ বলে কি হবে? ওকার। সব শুরুতে, হ্যাঁ শব্দের শুরুতে যদি অ উচ্চারণ হয়, অ, অ। যেমন আমরা যদি বললাম এই একটা ভবনে আছে না, আমাদের ভবনের নিচতলা ভবন, ভবন শব্দে কি অ হচ্ছে? আচ্ছা, গুড। তাহলে এই ব তাহলে কি হবে? হবে কি হবে না? যোগ বন, ভবন, ভবন। আচ্ছা, আচ্ছা, তাহলে ভবন গেল, যোগ অন। আমরা যদি এখন যদি বলি ভবন, যোগ অন। বুঝতে পেরেছেন? আচ্ছা, ভবন, ভবন, আর কি আছে? আরো কিছু শব্দ থাকবে। আমরা যদি বলি লবণ হবে না, বলা হচ্ছে কিন্তু লবণ হয়, লবণ, তাহলে কি হবে? যোগ
ওই পর শব্দটা ও হয়ে যাবে লোচক কোণ। আচ্ছা তারপরে আবার এখন তোমাদের এই শব্দটা বেশি আসে পরীক্ষার হবে, এই যে গবেষণা। এখানে দেখো তো অপ উচ্চারণ হচ্ছে, অপ হচ্ছে না, তাহলে অপ হচ্ছে তো হচ্ছে কি গোযোগেশনা, কারণ এই নিয়মের মধ্যে থেকে এসেছে গোযোগ এশনা, বুঝছো? গপ গোযোগ এশনা মূলত কি গবেষণা মানে রিসার্চ করা, আরো মানে আর এই গবেষণা মানে গরু খোঁজা। ওই রাত্রি দেখলাম গরু খোঁজা, মানে যখন বিশ্লেষণ করে দিছে তখন তো এই গো মানে গরু আর পেছনে মানে গরু খোঁজা, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে গবেষণা মানে রিসার্চ করা, কোনো অনুসন্ধান করা। আচ্ছা এটা গপ গেল বাংলা গবেষণা মানে ইংরেজি রিসার্চ। আচ্ছা তারপরে 4 নাম্বার সূত্র লেখো, যদি কোনো শব্দে আব আব হয় কি হবে? আব। এই চারটা মাথায় রাখতে হবে, অয় আয় অব আব, এই চারটা ধারণা সবসময় মাথায় রাখতে হবে। আব থাকলে কি হবে? এই যে ঔকার, ঔকার ভালো মনে রাখা যায়, এগুলো দিলে আরো বেশি হচ্ছে না, না ওগুলো দিলে না, মানে দিলে ভালো লাগে না। আব থাকলে ঔকার, তাহলে এখন আব থাকলে আমরা যদি এখন যে কোনো শব্দ, এখন আমরা যদি বলতাম হচ্ছে পবন শব্দ ওখানে দিয়েছিলাম, এখন যদি আমরা যদি বলি পাবন, তাহলে এখানে কি লিখতে হবে? আব হচ্ছে কিনা? আব হচ্ছে হয় কি পাব, তাহলে এখানে কি হবে? কৌযোগ অন। বুঝতে পেরেছো কি? পাবন কৌযোগ অন, পাবন। তারপরে আমাদের আমরা আরো যদি শব্দ বলি পাবন, তারপরে শ্রাবণ, শ্রাবণ চৌযোগ অন, মানে ওই শ্রাবণ শব্দটা দিলে ওখানে র ফলা থাকলে তখন আর ওরা হিসেবে যুক্ত হবে, শুধু হয় র ফলা বাদ দিয়ে যদি শুধুই করে দিত এরকম যদি দিত, তাহলে চৌযোগ মানে সৌযোগ এরকম, কিন্তু শ্রাবণের মতন হয়, কিন্তু আর এই র ফলা দিলে শ্রাবণ সব শব্দটার সঙ্গে মিশে থাকে, এগুলোতে দেয়, তাহলে ওই সৌযোগ এখানে কি হবে? না আকার হবে, এখানে আকার থাকলে তার হচ্ছে না, তাহলে এই আকারটা বাদ দিয়ে যদি শ্রাবণ হতো তাহলে সৌযোগ। আচ্ছা তাহলে এখন আমাকে এইটা বলে দেখো তো বাবু, বাবু বলো তো দেখি, সব দেখো তো দেখি, বৌযোগ অপ কেমন হবে? বাবু এই বৌযোগ মুখ হবে কিনা? এগুলোতে কোনো কিছু নেই মানে না থাকলে তো অযুক্ত হয়, কোনো বর্ণের সাথে কিছু নেই মানে আর এখানে তো কার চিহ্ন হস্যকার আছে না, তখন এখানে এসে হস্যকারটা না, এটার মধ্যেই তো এই যে প্রথমে তো আপ হচ্ছে দেখো বাবু বৌযোগ হোক বাবু দেখো বৌযোগ হোক কি হলো? বাবু বৌযোগ হোক, এটা গেল হচ্ছে আমরা, তাহলে গেল হচ্ছে সন্ধি, আমরা হচ্ছে মোটামুটি এগুলো নিয়ে আসছি, সন্ধি আরো অনেক আছে, এখন এগুলো হচ্ছে আমাদের কিসের বিষয়, এখন আরেকটা লিখবো শর্টকাট আমরা টেকনিক্যাল, মানে হাজার হাজার তো আছে তাই না, ওইগুলো তো হাজার হাজার, কিন্তু যেগুলো আমাদের পরীক্ষার অনেক গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা আলোচনা করবো। তাহলে অয় আপ এগুলোতে আমরা তো চিনতে পারবো নাকি? চিনতে পারবো? এখন যে কোনো একটা শব্দ যদি আমরা দিয়ে দিলাম পারবো না, এখন আমরা দিকে দেখো কেন, এদিকে দেখো যে কোনো শব্দ আমরা এখন
রাস্তাঘাটে যখন চলতেই ধরো যে একটা যে কোনো একটা শব্দ শুরু হয়ে গেল। এখন তুমি মনে করো আমরা যদি বলি যে সায়ন, তাহলে কি হবে বলো তো? চই হবে, আয় আছে না? এরকম জাস্ট মাথা রাখবা। কারণ দেখো অপশন গুলো শোনো, এগুলো পড়াচ্ছে কি কারণে? এই দেখো মূল বিষয় কি, প্রথমে অয়, অয় আয়, অয় আয় অ আ, সবগুলো দেখতে তোমাদের কাছে মনে হবে একই মনে হচ্ছে, তাই না? কিন্তু এখন দেখো এইটুকু মাথায় রাখবা, অয়, অয় আছে, এই অয় মানেই মনে রাখবা একার, অয় মানেই এ, অয় মানে হচ্ছে এ, আয় মানে কি? এটা হচ্ছে ওই, অ মানে ও, আপ মানে ও, এ ওই ও ও, অয় আয় অব আ, অয় আয় অব আ, এই চারটা সিরিয়ালেই দিয়ে দেওয়া আছে। হবে অয় আয় অব আ, অয় আয় অয় মানে অব আ, বুঝতে পারছেন? তাহলে এখন এই সায়ন শব্দটা কি হবে বলো তো? তাহলে এখানে তাহলে হবে হচ্ছে চই যোগ। এখন আমাকে এটা বলো দেখি, দেখো মুবিনের একটা ভালো প্রশ্ন, তোমাদেরও একটা শুনে দিই। দেখো এটা আমরা পরে এসেছি, মুবিন বলছে বলল সয়ন, বলল পবন, বলল হচ্ছে আর কি, বলল কি নয়ন, নয়ন বলল হচ্ছে, আর একটা কি বলছে ক দিয়ে একটা যেটা আছে বাবু, বাবু, আচ্ছা বাবুকে দিলাম, বাবু। এই তিনটে দেখো, এ বলছে যে ভাই এটাতে অয় আছে বুঝলাম, কিন্তু এখন এই যে সন্ধি বিচ্ছেদে হলো হচ্ছে নয়, মানে নয় হলো যেটা এখানে অন হলো, অন এখানে বলতেছে অন হলো, এখানে আবার উক হলো, কেমনে বুঝবো তাহলে কোনটাতে উক হবে কোনটাতে ইয়া হবে, তাই না? তোমার প্রশ্ন এরকম না? তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? যে এখানে কেন অন হলো, এখানে অন, এখানে উক কেন হলো, মানে এখন দেখো আর প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো? আর প্রশ্নটা মাথায় রাখবা, কোন শব্দ মানে প্রথমে দেখবা অয় উচ্চারণ হচ্ছে, তাহলে প্রথমে আগে কি হবে? অয় মানে কি একার, তাহলে এই শব্দটা হচ্ছে চ শব্দটা ভাগ করে নিয়ে আসছো, চেটা নিয়ে আসলাম। এখন বাকি থাকলো কি? অয় থাকলো না, শুধু এই যে অ আর নয়, অয় এরকম থাকলো না। এখন এই শব্দটার কি কোনো অর্থ আছে বা শুনতে কি ভালো লাগছে? যে কোনো শব্দের শেষে কিছু নেই মানে কি শুধু ও আছে না? ও আছে, তাই এই শব্দটা বাদ দিয়ে এর সাথে ন লাগা দিতে হয়। অন, অন মানে কি? ওই যে চালু হবে, অন অফ এরকম, তাহলে অন হলো, বুঝছো? আচ্ছা, যেমন এই শব্দটা শুধু বন আছে, এখন তোমরা মনে করো বনের একটা অর্থ আছে, তাহলে এখানে পবন, তাহলে দিলে পোযোগ বন, তাহলে তো এটা তো হবে না, কারণ এইখানে এই বন বন তো এর অর্থ এটা দেওয়া যাবে না, শুধু দন্তন্য আছে, তাহলে অর্ডারে অর্থ বসাতে হবে, মানে কোনো শব্দের শেষে কিছু নেই মানে অর্থ নিয়ে আসতে হবে। তাহলে এখানে পবন পোযোগ ক্ষণ, বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে বাবুক শব্দটা, এখানে আব আছে, তাহলে হবে কি? ও বই থাকার পরে এই যে এখানে একটা কার চিহ্ন আছে না, এই কার চিহ্ন বসু দিবা আর এই কটা শেষে লাগাই দিবা, বুঝতে পেরেছো? আচ্ছা, ও যোগ ও, ঠিক তেমনি ভাবে এখন আমাকে তাহলে এইটাতে তাহলে এই যে তখন দিলাম অয়ন, তাহলে এই শব্দটাকে আমাদের কি দিতে হবে? অয়ন শব্দের সঙ্গে কি হবে? তাহলে এই অয়নের এইখানে এ আর এখানে শুধু নো আছে, আর পূর্বে তাহলে শুধু নো দিলে কি আর হচ্ছে হবে না, তাই কোনো কিছু নেই মানে কি দেওয়া লাগবে? এটাই বুঝতে পেরেছো?
সাবুক। তাহলে বলো তো এখন কি হবে সাবুক? মানে এখানে কি প্রথমে কি উচ্চারণ হচ্ছে? আব হচ্ছে। আচ্ছা আব, তাহলে আব থাকলে কি হবে? আমাদের উকার থাকবে, তাই না? তাহলে এখানে চৌ প্লাস হচ্ছে উ। ওকে বলো তো এখন কেন উক হলো? এই দেখো আর এই বুঝছো এখন? এখন দেখো 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার, কোন শব্দের শেষে যদি ঋত থাকে, কি থাকে? মানে শব্দে আর্ত, সহজ কথা দেখো আর্ত, কোন শব্দের শেষে এই যে আর্ত যদি থাকে, এরকম হ্যাঁ যদি আর্ত থাকে তাহলে লিখবো হচ্ছে ঋত। এইটাই তো সুন্দর হয়, চেষ্টা করি কত সুন্দর এই উপরে একটা উল্টো উল্টো করে খেয়ে আর তো থাকলে তো হয় আগে কান দিচ্ছে কেন ভাই? আগে ছ লিখে তারপর গানটা মানে পরীক্ষার হলে লেখা লাগে তো, পরীক্ষার হলে মানে কার মাথা কোথায় ছিল লেখা মানে শোনো, মানে একদিনে একটা করে কলম, যদি যতদিন পরীক্ষা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে 4 ঘন্টা লেখা লাগে তো একদিনে একটা কলমের কানে উঠে যায়। নতুন 4 ঘন্টা লিখতে হয় 4 ঘন্টা লিখতে হয়। 4 ঘন্টা কি লিখছ? 4 মানে প্রশ্ন 5টা প্রশ্ন লিখতে হয়। তাহলে 5 ঘন্টা 4 ঘন্টা লিখতে 4 ঘন্টা একটা প্রশ্নের মান হচ্ছে 14 মার্ক হবে। সৃজনশীলের মতো ভাইয়া সৃজনশীল না, মানুষ আগে যেমন রচনা, যেমন আমরা প্রবন্ধ রচনা লিখছিলাম ইন্টারভিউতে 20 মার্ক, হ্যাঁ। ওরকম আমাদের হচ্ছে 14 মার্ক। তাই 14 মার্ক মানে আমাদের মোট লিখতে হয় মিনিমাম 90 থেকে 100 পেজ। 100 পেজ করে লিখতে মানে পরীক্ষার হলে স্পিড পরীক্ষাতে 4 ঘন্টা 190। আচ্ছা তুমি একটা কলম কোনোদিন শেষ করতে পারছো? না আর আমরা ধরো 4টা যদি কোর্স থাকে 4টা কলম, বিশেষ করে আমার 4টা কলমের কালি শেষ হয়ে যায়। প্রতিদিন একটা করে খাই। আমাদের একটাতেই সেটাই এগুলা কলমে কালি আস্তে আস্তে ঘুরে, এগুলা কলমে তাড়াতাড়ি ঘুরে কিন্তু বড় নেই তো ওই ধরো এগুলো নেই আমি কিন্তু আলাদা আলাদা এগুলো না, মানে সাধারণ গুলো নিয়ে নিই। ওইগুলো হচ্ছে জেল পেন গুলো না, তো জেল পেন গুলো তো মোটা লাগে। আর ওই যে পরীক্ষার হলে হয় কি এত বড় একটা খাতা, ইকতিয়ারউদ্দিন বকতিয়া ওই তো দেখো বলজি 3 লাগে ভাঙা ভাঙা করে লাগে পাকা না। এখন ধরো তোমাদের একটা লেখা দেখে, এখন তো এত বড় বোর্ডের তার হচ্ছে না, এখন এখানে দিলেও মানে সেই হারে লেখা বড় বড় করে বড় বড় হয়ে যায় তখন। লেখো আর্ত যদি থাকে ঋত হবে, কোন শব্দের শুরুতে যদি আর্ত থাকে তাহলে ঋত। এই আর্ত শব্দটা শেষে থাকবে, কোন শব্দের শেষে যদি আর্ত থাকে তাহলে আমাকে শেষে কি লিখতে হবে? ঋত লিখতে হবে। ফর এক্সাম্পল কি হিসেবে আমরা যদি মাস মাস মাথায় লিখতে পারি, আমরা তৃষ্ণার্ত মাস দিছি, শীতার্ত। শীতার্ত শব্দ দেখো তো আর্ত আছে কিনা? আছে। তাহলে এখানে কি মূল শব্দ আমাদের কি বলছে? শীত। তাহলে শীত প্লাস কি লিখতে হবে এখন? বুঝছো? শীত প্লাস শীতার্ত। তারপর আমরা বললাম তৃষ্ণার্ত। তাহলে এখানে তৃষ্ণা কি, তারপর কি হবে? বুঝতে পারছো? এরকম তৃষ্ণার্ত, তৃষা যোগ ঋত, তৃষ্ণার্ত, বয়ার্থ ক্ষুধার্ত, তৃষা যোগ তৃষ্ণা যোগ, এটা তৃষ্ণাই হয়তো উচ্চারণ হিসেবে তৃষ্ণা, মধ্যে সরকার মধ্যে নাই হয় তৃষ্ণা। এখানে দেখবো হচ্ছে তৃষ্ণা যোগ, বুঝতে পারছো? তারপর আবার লেখো বয়ার্থ, বয়ার্থ, তারপরে লেখো হচ্ছে ক্ষুধার্ত। তাহলে এগুলো বলতে পারবো না, তাহলে বয় যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত। এগুলো কিন্তু পরীক্ষা হলে থাকে। তাহলে পরীক্ষা হলে যদি যদি এটা কিন্তু এই যে রাবিতে এবার কিন্তু 24-25 সেশনেও কিন্তু আসছিল নিয়ম জানানো উত্তর জানা হয়, কিন্তু এই উত্তরগুলো পরীক্ষা তোমাকে শুনতে মানে কি বারবার প্র্যাকটিস করতে হবে, 3-4 ডিস্টের খাতা নষ্ট করতে হবে, খালি প্র্যাকটিস করে করবে, তাহলেই করতে পারবে। বুঝছো? যে যত প্র্যাকটিস করবে সে তত
লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মানে লিখে লিখে তুমি একটা মূল শব্দ লিখবা, মানে এগুলো প্র্যাকটিস করতে করতেই তোমার হয়ে যাবে। তাছাড়া প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। পরীক্ষার হলে কিন্তু অনেক সময় নিয়ম মনে থাকে না, তাই না? সেই জন্য আর্থ থাকলে কি হবে? আর্থ থাকলে কি হবে? হৃদ্য হবে। বুঝতে পেরেছো? তারপর আর একটা শর্টকাট লেখো, লেখা শেষে না তারপরে শর্টকাট কোন শব্দের, এগুলো কিন্তু কোনো নিয়ম ছিল কোনো বইতে নাই, বুঝছো? এটা হচ্ছে শর্টকাট। এগুলো যেগুলো পড়াচ্ছ ওইভাবে নিয়ম নাই। কোন শব্দের মাঝেটাতে যদি জ ফলা থাকে, কি থাকে? জ ফলা থাকে, তাহলে এই জ ফলাটা তুলে দিয়ে কি করবা জানো? ঋষিকা দিয়ে দিবে। মানে যেখানেই থাকে, যে আমার প্রত্যাশাটাই যদি বলি, মানে জ ফলা তার শব্দের শুরু থেকে থাকে, প্রায় মাঝামাঝি শেষে থাকে, কিন্তু মাঝামাঝি এটা হচ্ছে মাঝে থাকে জ ফলা। যেমন ফর এক্সাম্পল আমরা বললাম প্রত্যাশা, শেষে থাকতে পারে না, শেষে থাকতে পারে, কিন্তু শেষে থাকলে শেষে থাকার পর ন্যায্য তুমি বললাম ন্যায্য, কিন্তু এই ন্যায্য কি আর সন্ধি বিচ্ছেদ হবে না? হবে না। এখানে মূল শব্দ কি হবে? যখন তুলে দিয়ে ঋষিকার দিবা, প্রতি যোগ হচ্ছে আশা, প্রত্যাশা। তারপরে প্রত্যাশা শব্দ প্রত্যেকের আশা, প্রত্যেকের আশা, এই প্রত্যেকের প্রত্যেকের আশা, প্রত্যেকের আশা বিশুদ্ধ করে এটা নাম আছে। তাহলে এটা গেল প্রত্যাশা। হ্যাঁ বলছি কি সেই বছর রুবেল বলছে হ্যাঁ বলছে তো অনেক ভালো পড়া নেই আপনার ইংলিশের বাংলার বেশি প্রশ্ন করে, ইংলিশের বাংলার বেশি প্রশ্ন করে, ইংলিশে বাংলা কেমন ভালো করে দেখছো? এটা মূলত এটা প্রশ্নটা আপনার সবারে গেছে টপিক হচ্ছে পড়াটা মানে অন্যান্য কোচিং এ তো পড়ায় না বেশি পড়া দিয়ে দেয়। প্রত্যাশা দিবস পালন করতে হচ্ছে। প্রত্যাশা, এই গুড। হ্যাঁ কত চলছে এটা কত স্যার এটা আমি চালাচ্ছি, তাহলে তো কত 5 বছর চলছে। আর এক মা বসা ভাই হলো হচ্ছে এক বছর। আর ফেমাস হচ্ছে কত বছর থেকে না ফেমাস তো মানে আগে তো এরকম 50 বছর না চালাইনি, কত বছর আগে? আর আমরা আর আগে তো যেমন ওই যে মোবাইল আরো কয়েক বছর তখন প্রথম থেকে, মানে আমাদের কোচিং এ যদি বলতাম 6 বছর যদি এইভাবে কন্টিনিউ করতাম, তাহলে তো দেখতাম 4-5 হাজার স্টুডেন্ট হয়ে যেত। এটা বাংলায় ভাগ বাড়ে যেত ভাই আমরা তো এরকম সার্ভিস পাইতাম না তখন মনে করছে কেন হতো যে নাকি না শোনো, মোর একটা কথা, আজ থেকে তুমি যদি 20 বছর পরেও আসো, এইরকম কি স্টুডেন্ট যাতে কোনোদিন না বলে যে ভাই আমি এখানে যা লস হয়েছি, বছর পর আমাদের বাচ্চা কাছে বাচ্চা কাছে নিয়ে আসতে হবে। 2 বছর পর 20 বছর 2 বছরও হতে পারে 20 বছর সর্বোচ্চ 5 বাচ্চা নিয়ে আসা থাকবে তো বিশ্ববিদ্যালয় না, হ্যাঁ, সে তো 2 বছর তার বিশ্ববিদ্যালয়ে গেছে, আমি তার ছোট বাচ্চাদের পড়াবো না। ওরা 2 বছর দিয়েছিল। দেখো এখন অত্যন্ত, এই অত্যন্ত শব্দটা ইংরেজি শব্দ কি আনতে হবে? প্রতি, এদিকে এখন আবার পড়াশোনা আসে, মাঝে মাঝে ওই দিকে যাই আর মাঝে মাঝে পড়ে আসে। প্রত্যাশা, এই প্রত্যাশা যে 7 বছর 6 বছর আমাদের পিকনিক করে খাওয়াবে করবো ইনশাআল্লাহ। এই তো আমরা সবাই আসো, নতুন স্টুডেন্টদের পরীক্ষা শেষ হোক, পরীক্ষা দিয়ে মানে কুয়াকাটা ভাই এখনো যাবো কিন্তু আমরা হ্যাঁ ইনশাআল্লাহ। কুয়াকাটা করবে। তো ওখানে একবার 14 দিনের এই এত প্ল্যান করেন না তো ক্লাসে যাওয়া হবে না বেশি প্ল্যান করে প্রত্যাশা, প্রত্যাশা শব্দের জফলা আছে, তাই মূল শব্দ জফলা তুলে দিয়ে ঋষিকার লাগাবা। প্রতিযোগ আশা, অত্যন্ত, তাই এর প্রতিযোগ অন্তর। বুঝতে পেরেছো কি? এই জফলাটা তুলে দিয়ে কি লাগালাম? ঋষিকার। তাহলে এখানে কি লাগবা? প্রতি প্লাস অন্তর। বুঝতে পেরেছো কি? জফলা জফলা তুলে ঋষিকার দিয়ে দিবা। ঠিক তেমনি ভাবে এখন যদি বলতাম ইত্যাদি, ইনি তো কাটে এগুলো নিয়োগ করতে আর এমনি হয়ে যায়, তাই না? হ্যাঁ ঠিক বলে তোর মধ্যে ইতি মানে এটা নিয়ে বলতে হয় আদি। বুঝতে পেরেছো? ইতি আছে আদি। তাহলে দেখো আমরা শর্টকাট টেকনিকে শিখতেছি। কোন শব্দে যদি জফলা থাকে, তাহলে ওই জফলাটা তুলে দিয়ে আমরা কি করব? ঋষিকার দিয়ে দিব। তাহলে ঋষিকার হয়ে যাবে, সেটা হয়ে যাবে প্রত্যাশা, প্রতিযোগ আশা, ইত্যাদি, ইতিযোগ আদি, অত্যন্ত, অতিযোগ অন্ত। ঠিক তেমনি ভাবে আমরা
যদি আরো যদি শব্দ যদি বলি প্রত্যাবর্তন, তাহলে কি লিখবা? আবর্তন হবে। কারণ ওই যে প্রত্যাবর্তন শব্দটা আমরা তো জায়গায় পাচ্ছি না, পরীক্ষা হলের মধ্যে আমরা লিখতেছি হচ্ছে প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন তাহলে এখানে কি হবে? এই যে আকারটা আছে তাহলে ওই শেষের শব্দ আকারই থাকবে। এখানে কোনো আকার আছে কি? এখানে কি কোনো আকার আছে? এখানে আকার ছিল না, তাহলে এখানে এসে আকারই হচ্ছে না। বুঝতে পারছো কি? মানে যেখানে আকার থাকবে কোনো বর্ণের শেষে কিছু নেই, মানে অকার নিয়ে আসতে হবে। এখানে কি কোনো আকার ছিল যখন পরে, তাই এখানে শুধু হয়েছে না। এখানে যদি আমি আকার দিতাম অত্যন্ত, তাহলে প্রতিযোগ আনতে হতো। হ্যাঁ, তাহলে এখানে প্রতিযোগ আবর্তন। বুঝছো? তাহলে এখানে হবে প্রতি প্লাস হচ্ছে আবর্তন। তাহলে শর্টকাট টেকনিক হিসেবে মাথায় রাখবা, এই জফলা থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন থাকবে। জফলা থেকে বিশেষ করে এই নিয়ম থেকে যেখানে পরীক্ষা দিবা একটা না একটা প্রশ্ন থাকবে। কিন্তু আমরা যে ভুল করি কি, ওই অপশনগুলো সেম সেম থাকে, নিয়ম না জানার কারণে কাজ কাছে পৌঁছে যায়। যেমন এটার যদি কথা বলি, এই যে ঋতু আছে, এই শব্দ অপশনে দিবে ক নম্বরে, এটা রাখলো খ নম্বরে রাখবে কিভাবে জানো? নিশ্চয়কার প্লাস তারপরে আর দুই থাকে। তখন মনে করো কি যে ঋতু আর তো কোনো যায় 110 20 30 100 এরকম ঠিকানা দেওয়া হবে না, 100 জনের মধ্যে এরকম হবে না। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা না ও মানে তো তুমি যেটা বলতেছো হচ্ছে এই যে দ্বিতীয় এখানে রেট থাকে দ্বিতীয় না, শেষে দ্বিতীয় হিসেবে যদি পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় তাহলে বলো দিল, কিন্তু শেষে গুলোতে আর দেয় না, কিন্তু চট্টভাবে থেকে আর দেয় না। যদি থাকে অনেক সময় মনে হয় একই অ্যানসার দাও থাকে, হ্যাঁ, কিন্তু নিচে এটা দাও থাকে, কোনো একটা দাও থাকে, একই অ্যানসার তাহলে দ্বিতীয় শব্দ দেওয়া থাকবে না, থাকতে পারে যে এখানে শীত প্লাস, আচ্ছা যেটাতে থাকে, হ্যাঁ, তাহলে ওই জফলাটা মানে যে বসন্তটাতে দিতে হবে। যেখানে থাকবে বসন্তের গুরুত্ব আছে, কি ভাষাটা থাকবে দিতে হবে, মানে বসন্ত থাকলে দিতে হয়। যেমন কিভাবে দিতে হয়, আমরা ধরো এটা হচ্ছে বিশেষভাবে ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হয় ব্যঞ্জন দলিলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কারণ স্বরবর্ণের ক্ষেত্রে হসন্ত প্রযোজ্য হয় না, স্বরবর্ণের নিচে কোনো হসন্ত বসে না, যেটা বসানো হয় সেটা জোর প্রয়োগ করে বসানো হয়। বুঝতে পারছো? তোমাদের মেয়েদের যখন জোর করে পরিপতি স্বামীর সাথে সাথে আমাদের মানুষের সাথে বিয়ে দেয়, জোর করে বিয়ে দেওয়া না, কিন্তু ওরা তার ইচ্ছে বিয়ে হয় না, জোর করে বিয়ে হয়, মানে স্বইচ্ছে হয় যে টাকা আছে যাওয়া যাবে সে ঘুরতে সুগারটা হয়। এখন সেই জন্য ওদিকে মাথায় রাখা যাবে না, ওটা যদি দেয় তাহলে মনে করবা ওটা হচ্ছে গুরুত্ব আছে, কারণ টাকা আছে দেখেই তো গেছে ওখানে, টাকা না থাকলে তো যাইতে না। এখন দেখো পরবর্তীতে আমরা আরেকটু নিয়মে আসি, মানে আরেকটু আমরা শর্টকাট নিয়মে আসি। শেষ করব না, একসাথে শেষ হ্যাঁ, সন্ধি মোটামুটি এগুলো করলে হবে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করবো। ব্যঞ্জন মানে তরকারি না, এই ব্যঞ্জন মানে ওই সেম লেখায় না আলাদা লেখা আসিস ঠিক আছে, ব্যঞ্জন সেম শুধু যদি ব্যঞ্জন দেয়, ব্যঞ্জন মানে হচ্ছে তরি তরকারি। বলো তো ব্যঞ্জন শব্দটা কোন গল্প উল্লেখ আছে? নাই তো আছে 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 ব্যঞ্জন ওয়ার্ডটা বলে আছে কি আছে। আছে আছে পঞ্চব্যঞ্জন ওই যে সহজে মাসি আর পিসি তরি তরকারি যখন রান্না করে, ওরা ভাষা করে যে ব্যঞ্জন তৈরি করে বসে আছি বা এরকম ব্যঞ্জন শব্দটা আছে। মাসে পিসি দুই বিধবাদের জীবন সংগ্রামের চিত্র, যার মূল নায়ক ছিল গল্পের নায়কের যদু, যোগু, আর যদু শব্দটা আছে কোথায়? যদু, যদু,
ছিল হচ্ছে রাজা নরেশ, না গণেশ, আচ্ছা গণেশের পুত্র ছিল যদু, তিনি মুসলিম ধর্ম গ্রহণ করে জালালউদ্দিন মাহমুদ শাহ আন্দোলন করেছেন। এখন দেখা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধির বৈশিষ্ট্য কয়টি? ব্যঞ্জন সন্ধির বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। কি কি বৈশিষ্ট্য? একটা স্বরের সাথে ব্যঞ্জনের যুক্ত হবে, স্বরের সাথে যখন ব্যঞ্জনের যুক্ত হয় সেটা হবে কি? ব্যঞ্জন সন্ধি। তারপর আবার কি হবে? ব্যঞ্জনের সাথে যদি স্বরের যুক্ত হয় সেটা কি হবে? সেটাও ব্যঞ্জন। এবং ব্যঞ্জনের সাথে যখন কি হবে? ব্যঞ্জন হবে, তখন সেটাও কি হবে? সেটাও হচ্ছে ব্যঞ্জন সন্ধির উদাহরণের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই ব্যঞ্জন সন্ধির বৈশিষ্ট্য কয়টি? তিনটি। কি কিভাবে গঠিত হতে পারে? হতে পারে স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন। তাহলে এখন প্রশ্ন করলাম ব্যঞ্জন সন্ধি কত প্রকার? তিন প্রকার। বুঝতে পেরেছো? মানে এই তিনটে মাথায় রাখবা, কারণ এই তিনটার বাইরে ও বসতে পারে না। স্বরের যদি স্বরধ্বনির ক্ষেত্রে ওই স্বরের সাথে স্বর হলেই কেবল কি হবে? স্বরধ্বনির বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। যদি এদের এই তিনটার মধ্যে একটাও নিয়ম না পড়ে তখন ওই যে নিপাতনে চলে যায়, সেটা নিয়ম মেনে চলে না। নিপাতনের সিদ্ধ স্বর ব্যঞ্জন বিসর্গ চলে যায়। বুঝতে পেরেছ? এটা গেল হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন ব্যঞ্জন সন্ধি বলো তো স্পর্শ বর্ণ কয়টি আছে? 25টি। স্পর্শ বর্ণ আছে হচ্ছে 25টি। কোন কোন বর্ণ থেকে? ক থেকে ম পর্যন্ত। এই হচ্ছে 25টি বর্ণ। এই এদেরকে কি বলা হয়? স্পর্শ বর্ণ। অপর নাম কি বর্ণ? ঘর্ষণজাত বর্ণ। উষ্ণ বর্ণ আর তো ওটা তো আলাদা হয়ে যাচ্ছে, শীত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে স্পর্শ বর্ণ বা ঘর্ষণজাত বর্ণ। অর্থাৎ স্পর্শ মানে কি? যে জন্য উচ্চারণ করতে স্পর্শ মানে এগুলো আমাদের জিহ্বায় আবার স্পর্শ নাও করতে পারে। এটা হচ্ছে সুকুমার সেনা মানে আমাদের ক্ষেত্রে আমাদের মিলবে না, আমরা যেদিকে যাই দেখবা হবে না। এই স্পর্শ বর্ণ আছে কয়টি? 25টি। এই 25টি বর্ণ আমরা একটু কয়েকটা একটু লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ক, কয়ের পরে আছে খ, কয়ের পরে হচ্ছে গ, কয়ের পরে আর স্পর্শ ধ্বনি দুইটি থেকে। স্পর্শ ধ্বনি স্পর্শ ধ্বনি কি বলবো? এই যে এগুলো স্পর্শ ওই আর ওটা কি? ওই আর ও মানে ওটা তো স্বরধ্বনির ক্ষেত্রে, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিতে আসে। তারপরে হচ্ছে আছে, তারপরে কি আছে? চ, ছ, বর্গীয় চ, ছ। একটু লেখো কয়েকটা লেখো, তারপরে বুঝতে পারবে। চ, ছ, এই 25টিকে কি বলা হয়? এই স্পর্শ। এই 25টি একটু লেখা থাকো, কারণ ছোটবেলার আমরা এখন এইগুলো একটু শিখে ফেলবো। হ্যাঁ লেখো একটু, কারণ লেখাচ্ছে কি কারণে দরকার আছে। না তুমি লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু এই ছক আকারে হচ্ছে সুবিধা হবে আর কি, মানে বুঝতে সুবিধা হবে। এটা দিয়েছো দেখো। এখন বলো তো এর মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার, হ্যাঁ ওটা গোলাপি। এই গোলাপিকেই বলে পিঙ্ক কালার। ছোট বাচ্চারা আর আমি তো বয়স হয়ে গেছে, ছোট এখন মাথা বানাইছেন, আমরা কোথায় মাথা বানাবো? মাথা নিচে বানাও তোমরা। এখানে যে 1 2 3 এটাই মানে 3 4 এটাই 1 2 3 4 পেস্ট করা গুলো মানে পেস্ট কালার, পেস্ট কালার ওই যে সারা যারা শুনে দেখ ছোট খাওয়া যখন করছে সুতা নাকি যাবে নেওয়ার জন্য দিচ্ছে, আর সামনে করছে চাচ্ছি পেস্ট কালার আছে, পেস্ট কালার কাজ করতে পারবে। আমি বলছি পেস্ট কালার কোনটা হবে? পেস্টের মতো সাদা পেস্ট কালার। বেশ কালার তো ইয়ে সবুজ কালার এই 25টা বর্ণ আর একটু দ্রুত একটু তুলে ফেলো, কারণ এই 25টা বর্ণের মানে আমাদের দরকার হবে
দুই লাইনের বর্ণ। তাহলে এগুলো লিখতেছি কি কারণে, এটা শর্টকাট টেকনিক শিখবা, যে মাথায় রাখবো, যে কিভাবে মাথায় রাখবো এটাই আমরা একটু দেখাই দিচ্ছি। যে এটা ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়বে। আমরা জানি স্পর্শ বর্ণ আছে এই 25টি, এই 25টি এটা 1 নম্বর না, 1 নম্বর লাইন, এটা কত 2 আর এটা কত 3, আমাদের লাগবে 1 আর 3 লাইন। কোন শব্দে যদি দেখো কি আছে 3 নম্বর লাইনের কোন বর্ণ আছে, কয় নম্বর লাইন আছে বর্ণ, 3 নম্বর লাইনের বর্ণ, তাহলে আমরা ওই বর্ণ 3 নম্বর বর্ণটা তুলে দিয়ে 1 নম্বর বর্ণ লাগাবো, এটাই হচ্ছে আমাদের কাজ। যদি কোনো শব্দে 3 নম্বর বর্ণ থাকে, ওই তাহলে 3 নম্বর বর্ণটা তুলে দিয়ে আমরা কি লাগাবো, 1 নম্বর বর্ণ। কি হিসাবে কিভাবে আমরা আলোচনা করবো দেখো, আমরা বললাম এখানে বললাম এই রকম করে, মানে দুইটা টেকনিক হিসাবে লাগাবো। 1 নম্বর 3 = 1, আবার 1 = 3, এরকম দুইটা হবে, কিন্তু বেশিরভাগ 3 = 1 হয়। আমরা এখানে বললাম নিযন্ত। দেখো তো এই বর্গীয় জ এই বর্ণের মধ্যে আছে কি, 8 নম্বর, কত নম্বরে আছে, 3 নম্বর আছে না, তাহলে এই বর্গীয় জটা বাদ দিয়ে আমরা এখন কি লাগাতে পারি, চ লাগাতে পারি। গুড। তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে নিজ যোগ অন্ত। বুঝতে পেরেছো কি? আমরা এই সবটা পাইছো, গড় টানে দাও, দুটো তিনটে গড় লাগাও। আচ্ছা, উপর টানা নেই। আমরা বললাম এই স্পর্শ বর্ণ আছে কয়টি, মোট 25টি বর্ণ। এই 25টি বর্ণ, এইটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন। এখন এই স্পর্শ বর্ণের 25টি যে কোনো একটা বর্ণ যদি কোনো শব্দে থাকে, কত নম্বর বর্ণ থাকবে সেটা 3 নম্বর যদি বর্ণ থাকে, তাহলে ওই বর্ণকে আমরা কি করব, 1 নম্বর বর্ণ নিয়ে আসবো। অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করার সময় ওই 3 নম্বর বর্ণটা বাদ দিয়ে আমরা 1 নম্বর বর্ণটা লাগাবো, ওই লাইনের সোজা। ওই লাইনের সোজা। বুঝতে পেরেছো? যেমন যেমন আমরা আরো একটু উদাহরণ দেখি। আমরা বললাম যদি এখন তোমাদের আমরা বললাম যে দিগন্ত, এই দিগন্ত শব্দটা, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ কি করব, দিক মানে ক লাগাবো, এটা হচ্ছে 3 নম্বর, তাহলে আমাদের লাগাতে হবে কি 1 নম্বর এসে হবে। তাহলে সন্ধি বিচ্ছেদ হবে কি দিক, এইখানে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এরা আসলে যে ব্যঞ্জন সন্ধির মধ্যে ব্যঞ্জন বর্ণের মধ্যে পাই দিক প্লাস অন্ত। বুঝতে পেরেছো এখন? তাহলে এইটা লিখবা, এগুলোর দরকার নাই, কারণ এই যে বোঝার সুবিধার্থে এতগুলো ছাপা গেল। বুঝছো কি? লেখো তাহলে 3 = 1, 25টা ব্যঞ্জনের মধ্যে, তাহলে 3 = 1। তাহলে আরো আমরা একটু লিখবো। তাহলে এখন আমাকে বলো, এই পাশে লিখলাম, আমরা লিখলাম সুগন্ধ। তাহলে এই শব্দটা কোথায় আছে, ও আছে না, তাহলে এখানে কি লিখতে হবে, সু। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমরা আরো যদি বলি, এখন আমরা তোমাদের বললাম কিদন্ত, এরকম দিলাম কিদন্ত, কিদন্ত আছে, দটা আছে না, এই দটা মাথায় রাখবা, এর তয়ের আরেক বাই হচ্ছে এই ত, আছে না, এই তয়ের আরেক বাই হচ্ছে কি খণ্ডত্ব। তাহলে মাথায় রাখবো এই টটা একটু মাথায় রাখবো, তাহলে কিদন্ত, তাহলে আমরা কিত খণ্ডত্ব, এর খণ্ডত্ব কিত যোগ এইখানে এই টটা দিলে হয়, কিন্তু টটা তো অপশনে থাকবে না, অপশনে থাকবে কি এই যে খণ্ডত্ব। আর মাথায় রাখবা এই ত এবং খণ্ডত্ব পাশাপাশি, ওরা দুই ভাই আর কি, সমাজ ভাই আর মতো। বুঝতে পেরেছো? দুইটা অপশন দিলে এই টটাই দিবা, খণ্ডত্বটা। বুঝছো? আচ্ছা, তারপরে আমরা বললাম সদুপদেশ, এরকম যদি সদুপদেশ বা সদুপদেশ, দুটোই আমরা লিখতে পারি, সদুপদেশ অথবা সদুপদেশ, এরকম বললাম। মূল উপদেশ কিন্তু সৎ উপদেশ এটা। তাহলে এই সদুপদেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, সৎ প্লাস কি হবে, এই যে উপদেশ, তাহলে উপদেশ হচ্ছে না, উপদেশ। এই তিনটা কি করে দেখতে হবে, 1 আর 3, এটা সৎ প্লাস উপদেশ। বুঝতেছো তো? আচ্ছা, তারপরে এখন আরো যদি আমরা বলি, তাহলে এখন যদি বলো তো এই বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটা আসে বাগাড়ম্বর,
বাঁকা নম্বর বাঘ নম্বর এই যে হিসাবে আসে এই বাগান এরকম আমরা ধরো ইয়ার হিসাবে দিই যেটা এখানে আছে সেটাই রকম বুঝবা ওই বাগা ওটা দিতে হবে তাই না এটাই দিতে বাগার অঙ্গর এরকম দিলাম তাহলে এখানে কি দিবা বাঘ প্রথমে ক নিয়ে আসবা বাঘ যোগ আর অঙ্গ হ্যাঁ এরকম এখানে রেভিনিউ দুটোই হয় এটা মানে শুধু মানে এক নতুন রেভিনিউ মানে দুটোই হয় মানে না ও আগেরটা যেটা আমরা আগের নিয়মটা করেছি এটা সবগুলো ওই আগের নিয়মটাই নিয়ে নেই দুটোই হয় আচ্ছা তারপর আমরা সে তোমাদের কথাই দিলাম না বাগার অঙ্ক বুঝতে পেরেছো প্লাস আর অঙ্ক এটাই স্বাভাবিক মানে এখন ওই যে বাংলা একাডেমিক আসবে সেটা সব ভালো বাগার অঙ্ক বাগার অঙ্ক তাহলে বাঘ যোগ এখানে কি ভাষণটা একটা হবে আরম্ভ হবে আরম্ভ হবে যে আ আছে যে আকার না কোন আকার আছে ও এখানে আরম্ভ এটা কোনো সমস্যা নাই এটা আরম্ভ তাহলে এখানে যদি আকার থাকে তাহলে আকার দিতে হবে আর যদি আকার না থাকে তাহলে ওটাই হতো আরম্ভই হতো মানে মূল শব্দ এখানে থাকবে এগুলো বাঘ যোগ আরম্ভ বুঝতে পেরেছেন শুনে আরো তো আছে শর্টকাট না আর বেশি না দুই সাইডটা আছে এখন দেখো এক নম্বর বললাম 3 ইকুয়াল টু 1 যদি থাকে তাহলে আমাদের কি লাগাবো 3 যদি থাকে 1 বর্ণ যদি থাকে 3 বর্ণ নিয়ে আসবো কিন্তু 3 বর্ণ কখন যদি 1 থাকে তাহলে 3 করব বলো তো যদি এইরকম থাকে তোমাকে যদি ব্যাস বক্র দেয়া হয় তখন এই যে 1 দেওয়া আছে না এখানে তখন তোমাকে 3 নিয়ে আসতে হবে তাহলে এই ব্যাস বক্র দেওয়া আছে যদি তোমাদের মূল শব্দ চাই তাহলে শতপ্রদেশ একদিন এক মানে 1 3 3 এভাবে দেই না এরকম দেবে না কারণ এরকম বেগে তো দিলে সবাই পারবে শুনতে দিচ্ছে আচ্ছা তাহলে এখন লিখবা সবচেয়ে শর্টকাট ওই ভাষা অনেক বড় আছে আমরা সংক্ষিপ্ত আকারে বলি কোন শব্দে যদি অনিশ্চার দেখো অনিশ্চার তার প্রথমে থাকবে না অনিশ্চার মাঝামাঝি শব্দ কোন শব্দে যদি অনিশ্চার দেখো তাহলে এই অনিশ্চারটা তুলে দিয়ে কি দিবা জানো ম দিয়ে দিবা কোন শব্দে যদি অনিশ্চার থাকে তাহলে এই অনিশ্চারটা তুলে দিয়ে কি দিবা ম দিয়ে দিবা হ্যাঁ ওখানে তো নাই আরেকটা নিয়ম এটা অনিশ্চার যদি থাকে তাহলে ম থাকবে যেমন আমরা যদি বলতাম সংসার এই সংসার শব্দটা তাহলে এখানে কি হবে সংবাদ এই জন্য এটা সংসার সম প্লাস সংসার আমরা বললাম সংবাদ সংস্কার তাহলে কি হবে সম প্লাস বাদ বুঝতে পেরেছ তাহলে সংসার সংবাদ এরকম যদি অনিশ্চার থাকে তাহলে কি লাগাবো আমরা ওখানে এটা আমরা ওখানে লাগাবো হচ্ছে মূল লাগাই দেবো সংস্কার করা হয় সংস্কার হ্যাঁ সংসার তারপর যদি আবার যদি থাকে সংশয় তাহলে কি লাগাবো সংপ্লাস ছয় এরকম সহজ কথা যে কোনো শব্দে যদি অনিশ্চার থাকে তাহলে মূল লাগাই দেবো শব্দে অনিশ্চার থাকে তাহলে হচ্ছে মূল লাগাই দেবো এটা কিন্তু মাথায় রাখবো যে কোনো শব্দের সেটা থাকতে পারে আচ্ছা তারপরে যেমন আরো যেটা হচ্ছে থাকে সংসার সংলাপ সংসার সংলাপ তাহলে কি হবে সম প্লাস হচ্ছে লাভ বুঝতে পারছো অনিশ্চার থাকলে ম চলে আসবে বাংলাতে বাংলা 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 তো আর হয় না বাংলা সেটাই তো বলছি বাম তো আর লাভ রকম কারো জীবন না মূল শব্দ থেকে শেষে মানুষ হয়ে যাবে মূল শব্দ থেকে দেখতে হবে এর আবার ক্রিয়েটিভিটি কি ভাঙলে তো কোনো অর্থই হয় না অর্থই তো নাই কে বলতেছে এরকম বাম যোগ আবার এইরকম শব্দ যদি এখন দেই তাহলে বাম যোগ লাভ এ পাশের অর্থ না ও পাশের অর্থ একটা তো অর্থ থাকতে হবে শুনতে পিচ্ছে মানে বাম পাশে অর্থ আছে ওই বাম সব শব্দ আচ্ছা বুঝতে পেরেছ আচ্ছা তারপরে
লিখবা আজকাতে পেট মাথা চলবে না বুঝলাম এই তোমার কাছে না আসিনি আমরা। তারপরে আরেকটা সূত্রতে যাও সূত্র নাম্বার 3 না 4 এই দেখো ঠিক কোন শব্দে যদি চয়ের সাথে ছ যুক্ত থাকে তাহলে সেই শব্দে ছ হবে চয়ের সাথে যদি ছ হয় মানে এগুলো আচ্ছা ওদের আমরা একটু এটা দেখাই দিই তাহলে কিভাবে প্রশ্ন আসে নাকি কোথায় তাদের চুকিয়াটা দেখাই দিতেছে এটা আসলে বুঝে হচ্ছে না কোনদিন পাই না সারা দেয় না পাবো একটু সময় লাগবে এখানে দেখো আমরা ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধিতে আলোচনা করেছি তাই না হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে আসলাম এখন এই যে এটা বলেছিলাম না দেখো তো এই 3 নাম্বার নিয়মটা করেছি দেখো তো আগে এই যে দেখো 2 নাম্বার নিয়মটা কি করেছি পারবা 2 নাম্বার যদি দেওয়া থাকে হচ্ছে নির্ণয় মানে এই যে দিক নির্ণয় তাহলে এটাকে আমরা কি গম আছে না তাহলে এটাতে এক সহজ কথা মানে আমরা দেখছো না বইয়ের পাশে অনেকগুলো নিয়ম থাকে কিন্তু আমরা শর্টকাট লিখছি 3 = 2 কি তাহলে কে দেখো তো দিক নির্ণয় তাহলে কি আর হবে দিক যোগ নির্ণয় মানে 3 এর জায়গায় ক নিয়ে আসতে হবে ঠিক তেমনি ভাবে যদি আমরা বললাম যে তৎ গুণ তাহলে কি তৎ দিয়ে আমরা বলছি না তয়ের পরিবর্তে হচ্ছে তারপরে এরকম ঠিক তেমনি ভাবে যেমন হচ্ছে আরো যেমন আমরা বলছি হচ্ছে যদি অনিশ্চার থাকে তাহলে কি লিখতে হবে অনিশ্চার থাকলে হচ্ছে কি ম ঠিক তেমনি আমরা যদি বললাম এই যে সঞ্চয় মানে এগুলো হচ্ছে আরেকটা নিয়ম আর যেটা আমরা পড়েছি সেটা আগে দেখি তাই না এই যে এটা দেখো 4 নম্বর নিয়মটা দেখো দেখো তো এগুলো পারবে না এখন সংযম সংবাদ সংলাপ সংসার সংরক্ষণ সংশয় সংঘাত তাহলে অনিশ্চার থাকলে কি ম আসবে বুঝতে পেরেছো কি এখন আচ্ছা এখন যেটা তারপরে আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে চয়ের সাথে আমরা একটু দেখাই যে চয়ের সাথে এই যে এগুলো দেখো বাগদান ষড়যন্ত্র উদ্ঘাটন উদ্যোগ এগুলো তো এখন পারবে না 3 = 1 মানে বারবার প্র্যাকটিস করলে অনায়াসে তুমি উত্তর করতে পারবে কিন্তু প্র্যাকটিস না করলে কোনটা উচ্ছ্বাস ও এটা 3 হ্যাঁ এই যে এখানে চয়ের সাথে 6 থাকলে কি হবে সেটা 6 হবে আর কিছু কিছু শব্দের আবার এই যে শ্বাস ওটা মূল শব্দ হিসেবে থেকে যায় এটা হচ্ছে 3 নাম্বার মানে সহজ কথা সেগুলোতে ক্ষেত্রে আরো অনেকগুলোতে আছে আমরা আগে দেখেছি যেটা সেটাকে দেখি এটা দেখতে দেখো 2 নম্বরে এখানে কি পাচ্ছ দেখো তো চয়ের সাথে 6 পাচ্ছ তাহলে শুধু কি হবে 6 যেমন আমরা বললাম একচ্ছত্র তাহলে কি হবে 1 + ছত্র আর কথা ছলে কথা যোগ ছলে পরিচ্ছন্ন তাই পরিযোগ ছলে সমচ্ছেদ বুঝছো আবার সমচ্ছেদ উচ্ছেদ উচ্ছেদ বলছি উৎ প্লাস ছেদ মানে চয়েসের যদি দেওয়া যায় উৎ প্লাস ছেদ তখন নিয়ে আসতে হবে সমচ্ছেদে তো ঝগড়া হবে না এটা বুঝতে পেরেছো কি তাহলে জয় ছয়ের সাথে থাকলে কি হবে শুধু হচ্ছে 6 আর আরেকটা একটু লিখে নাও ওগুলো যেটা লিখছেন এটা তোমরা লিখে সেটা দিয়ে জয়ের সাথে জ থাকলে তাহলে শুধুই জ হবে এটা একটা সূত্র লেখো তারপর আমরা একটু লিখে দিচ্ছি জয়ের সাথে চ এই যেমন এরকম থাকবে সৎ সেন্ট থাকবে সৎ প্লাস সেন্ট জয় চ যদি কোনো
শব্দের সাথে যুক্ত থাকে তাহলে শুধু কি হবে, শুধু চ হবে। তাহলে যদি তোমাদের ওই যে পরিচ্ছেদ যদি দিতাম তাহলে কি হতো, পরিচ্ছেদ, পরিযোগচ্ছেদ। আচ্ছা, তারপরে যদি দিতাম অঙ্গচ্ছেদ, অঙ্গচ্ছেদ, চয়েসের জায়গা শুধু ছ আসতো, বুঝছো কি? আর চয়েসটা দাও যেটাতে একটাতে থাকবে, যেমন আমরা যে কোনো শব্দ যদি আমরা চয়েসের সাথে যদি বলি, বিশেষ করে ওই শব্দটা যেমন বেশি কম থাকে, যেমন এই যে সৎ চিন্তা, এরকম সৎ প্লাস চিন্তা, এটা মানে সৎ চিন্তা চয় যদি থাকে শুধু চ হয়, সৎ প্লাস চিন্তা এরকম, মানে ওগুলো একটু চয়ের সাথে একটু কমই থাকে। আর ওগুলো আমি বেশি আর নেই। তারপর আর একটু এর মধ্যে লিখে নিবা, দুই জ যদি থাকে তাহলে এক জ হবে, দুই জ তাহলে এক জ, দুই জ তাহলে মানে ছয় জ। যেমন হচ্ছে বিপদ চাল যদি থাকে, উজ্জ্বল হয় না, উজ্জ্বল, উজ্জ্বল, বন্ধ একটা ওটা জয় জয় বল, জয় জয় ওটা তো আবার আলাদা চলে যায়, কজ্জ ঠিক আছে না ওটা উজ্জ্বলই মানে কি, মানে উজ্জ্বল শব্দ ভয় ভয় দিতে হয় না তো, এরকম দিলে হয় উজ্জ্বল। তুমি যদি ভয় ভয় দাও তখন ও আবার এক্সট্রা ভাবে হিসেবে চলে আসে, তাহলে উজ্জ্বল শব্দে ভয় দেয় না তো, কারণ এই জয় জয়ই দেয় উজ্জ্বল। তাহলে এখানে উদ প্লাস হচ্ছে, তারপর যদি আমরা দিতাম হচ্ছে বিপদ জল বা বিপদ জাল, তাহলে এখানে বিপদ প্লাস হচ্ছে বিপদ প্লাস হচ্ছে জাল, শুধু এই জয়টা আছে একটা বিপদ, আগে তো মূল শব্দ আনতে হবে, বিপদ তারপর হচ্ছে তো হবে বিপদ অথবা ত দিয়ে দিতে পারো, দুটোই হয় কিন্তু বিপদ প্লাস হচ্ছে জাল, উজ্জ্বল উদ প্লাস জাল বা উজ্জ্বল, উদ প্লাস জল, জাল হবে কেন আকার থাকলে সে জলই, হ্যাঁ। আর এটা হচ্ছে বিপদ জাল জন্য শব্দটা, মূল শব্দ এখানে তাহলে মূল শব্দ নিয়ে আসবে বিপদ, মানে বিশেষ করে দ দিয়েই হবে, কারণ বিপদে তো খন্ডক ত থাকে না, তাই না, ত তো দেয় না, বিপদ প্লাস হচ্ছে তাহলে আপাতত আমরা সন্ধি বিচ্ছেদটা মোটামুটি শেষ করলাম। এখন আমাদের কি বারবার একটু প্র্যাকটিস করতে হবে, যেমন এই যে বিপদ জাল, এই দেখো এদিকে এই যে বিপদ জাল, এই যে সজ্জন, এই যে পঞ্চ মানে এই যে উচ্চ টিকা যেটা আছে জয় বজ্রের কথা বলে উদ প্লাস জটিকা, মানে এটা মানে উজ্জ্বল, এই যে এর কথা যে দুই জয় বয় এরকম, যদি মানে পিতে যে বলছিল বয় থাকবে তাহলে এরকম, আর যদি না দেয় সেটাই বলবে, এটা তো এই মানে ইত্যাদি আর কি, এটাতে দিয়েছি শুধু উদ প্লাস জল, বয় বয় কোনো উচ্চারণ হয় না। আর আমরা জানি কোন শব্দের শুরুতে যদি ব ফলা থাকে, কি থাকে, কোন শব্দের শুরুতে যদি এরকম ব ফলা থাকে তাহলে ওই ব ফলার উচ্চারণ হয় না, যদি মাঝে এবং শেষে থাকে, কি থাকবে, কোন শব্দের শেষে যদি মাঝে এবং শেষে যদি ব ফলা থাকে তাহলে ওই ব ফলার উচ্চারণ হয় না, কিন্তু ওই সংযুক্ত বর্ণকে দ্বিতীয় উচ্চারণ হয়, মানে দুইবার উচ্চারণ করে। যেমন ফর এক্সাম্পল আমরা বললাম হচ্ছে স্বাধীন, এই শব্দটি উচ্চারণ হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে মানে উচ্চারণের সময় লিখতে হয় কিন্তু এরকম স্বাধীন, তাই না। আর যদি এই শব্দটাকে যদি আমরা বলতাম দাসত্ব, ব আছে না শেষে, এই বয়ের কি কোনো উচ্চারণ হবে, কিন্তু এই ত কিন্তু যে বর্ণের সাথে যুক্ত থাকে ওই বর্ণ কিন্তু দুইবার করে উচ্চারণ করতে হয়, যেমন এরকম করতে হয় দাসত্ব, এরকম সেই জন্য ব ফলার উচ্চারণ হয়। ব ফলার কখন উচ্চারণ হয়, ব ফলার উচ্চারণ হয় যখন সংস্কৃত শব্দ থাকে তখনই ওই ব ফলার উচ্চারণ হয়, সংস্কৃত এবং হচ্ছে যেমন হচ্ছে ব এবং ম ফলার ক্ষেত্রে সংস্কৃত ক্ষেত্রে উচ্চারণটা হয়, বুঝছো। তাই এখন আমাদের কাজকে ভাষায় বারবার কি করতে হবে, বারবার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বারবার যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এগুলো কিচ্ছু মনে থাকবে না, তখন ওই আশ্বাস জানলিত মতোই ঘুরতে থাকতে হবে। এখন কি এক্সাম শনিবার সেটা বলে দেন, ও শনিবারের এক্সাম, শনিবারের এক্সাম সন্ধি সম্পূর্ণ, শনিবারের পরীক্ষা, সন্ধ্যের এখানে আছে হচ্ছে সমাজ 5 দেখো হচ্ছে শনিবার, 5 নম্বর শনিবার মানে সাপ্তাহিক 15 টেস্ট,
150 থেকে 250, পুরাটাই 150 থেকে 200 পর্যন্ত দিয়েছিলাম। আচ্ছা না, 150 থেকে 250 দিলাম। আচ্ছা ঠিক আছে মানব কল্যাণ আছে মানব কল্যাণ 150 থেকে 250, ফেব্রুয়ারি 1917 না মানে 150 থেকে 250। তারপরে দেখো ব্যাকরণ মানে সাহিত্য পাঠে কি দেওয়া আছে? মানব কল্যাণ আর ফেব্রুয়ারি 1969। তাহলে মানব কল্যাণ আর হচ্ছে ফেব্রুয়ারি 1969, মানে শুক্রবারই চাপ হয়ে যায় না? মানে একটু শান্তি হয় শুক্রবার দিনে ছুটি কাটে যায় হ্যাঁ আপনি সেদিন তো আমার বেশি ব্যস্ত সেদিন। তারপরে ইংরেজি, বাংলা শেষ তারপরে হচ্ছে ইংরেজি হচ্ছে সন্ধি শেষ আমি বুঝলাম না, সন্ধি শেষ আর করছে সন্ধি সম্পূর্ণ। দেশ হতে আওয়াজ ভাবের যা যা পড়া হয়েছে তা বাদ, হ্যাঁ। স্যার তো সবই হচ্ছে না বাদ সব। হ্যাঁ হচ্ছে না বাদ সব সাথে ওখানে সিনোনিম কোন পর্যন্ত? 100 পর্যন্ত। 50 টাকা সিনোনিম 1 থেকে 100। হ্যাঁ এক থেকে 100 শব্দ এই শব্দের তারপরে জিকে তো থেকে বাংলাদেশ পড়া হয়নি বাংলাদেশ পরীক্ষা হ্যাঁ এই শব্দের একটা উল্টাপাল্টা দিছে মোগল আমলের ইতিহাস পড়া তাহলে একেবারে এই যেখানে যে মুঘল আমল এর ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম বুঝবে না? কোন থেকে মোগল আমল কোথা থেকে মুঘল আমল? অত সব দিন মানে কোথা থেকে মোগল আমল কিছু কিছু যেগুলো কমন যেগুলো পড়ছো সেগুলোর মধ্যে থেকেই দিবে। প্রথম থেকে মুঘল আমল। মানে মোগল সাম্রাজ্য থেকে সব কাটি এটা কথা কি কোথা থেকে প্রাচীন থেকে মুঘল আমল। তারপর প্রাচীন থেকে মুঘল আমল। মোগল আমল সবক হ্যাঁ। মুঘল আমল অনেকটা পরীক্ষা নিয়েছে, তাই না? তিনবার না তিনবার নেওয়া হচ্ছে, আর মুঘল আমল আসতেছে না। আরে এতগুলা পড়া শনিবার আসতে পারবো না আপনি সেই সময় আমরা যদি আপনি যে বাংলা শাসন বিভিন্ন করে যে আলমান নেতা না হয়ে কিন্তু সেদিন তো লাইভে তোমরা তো থাকো না। না আমি তো আমরা মেসেজ দিয়ে বললাম আমি তো আগে শুরু আর আন্তর্জাতিক হচ্ছে সেই তুরস্ক রাগ পর্যন্ত। শনিবার আসা পাবো প্রথম থেকে আর প্রথম থেকে না মাথা খারাপ হয়ে গেছে। শনিবার আসতে পারবো না, আমাকে লাগাতে পারবো মা বলে এই থেকে ইরান থেকে প্রশ্ন শনিবারের সাপ্তাহিক পরীক্ষা। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন।